৭১ সালের মুক্তিযুদ্ধে একটা ঘোষণা ছিল, আজকে এই জুলাই আন্দোলনে একটা ঘোষণা, যদি এটা পোস্ট হচ্ছে, ঘটনার পরে তৈরি হচ্ছে, ঘটনার পরে যেহেতু তৈরি হচ্ছে, তাহলে আপনাকে সকল আন্দোলনকারীদের নিয়ে এটা করতে হবে, সবার মতামত যুক্ত করতে হবে। সবার মতামত ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে। সরকার এখনো কেন জুলাই ঘোষণাপত্র ঠিক করতে পারলো না? 5 তারিখের আগে এসে হুড়োহুড়ি করা হচ্ছে এবং সবাইকে ড্রাফট ঠিক মতো দেওয়া হচ্ছে না। আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন না, এই কথা মনে রাখবেন। এটাই শেষ দিন নয়। এই যে প্রত্যেকটা অন্তত মামলাটা ইনভেস্টিগেশন শুরু করা এবং চার্জশিট পর্যন্ত, মানে মামলার প্রক্রিয়ায় যাওয়া, এইটা কিন্তু অন্তত পক্ষে সমস্ত পরিবারকে এই জায়গায় আনতো যে অন্তত বিচার শুরু হয়েছে। না হলে আজকে এই স্লোগানটা কেন তারা দেন যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন আমরা যাব না? বিচার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হলো। দায়টা কে নেবে? কেন বিচার এবং নির্বাচন মুখোমুখি হবে? একটা দেশের এখন রাজনৈতিক উত্তরণের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু সেইখানে বিচারের ব্যাপারে যে জায়গায় আমরা আছি, সেই কারণে এসে নির্বাচনের এটা করা হলো। তাহলে অনেকেই খুঁজবেন এখানে কি কোনো উদ্দেশ্য আছে? সতর্ক থেকেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেন। আমি আসলে অতীতে ফিরার চাইতে সামনের কথাই বলছি। হ্যাঁ, বিরাট চাপ ছিল বলে আমরা সংস্কারে আছি। সংস্কার নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি করতে একটা জায়গায় পৌঁছেছি। এই ন্যূনতম জাতীয় ঐক্যমত্য জাতীয় সনদ হবে। এইসব জায়গায় যে কয়েকটা প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে, অর্থাৎ ভিন্ন মত কিংবা আপত্তি আছে, সেটা সহ দলগুলোর আরো প্রস্তাবনা থাকতে পারে। সব নিয়ে তারা জনগণের কাছে যাবে। আগামী জনপ্রতিনিধিরা ন্যূনতম যে জাতীয় ঐক্যমত্য কিংবা সনদ যেটা হয়েছে সেটা তো বাস্তবায়ন করবে। এটা বাস্তবায়ন করা সকলের জন্য বাধ্যতামূলক। আর যাদের আপত্তি আছে, আপত্তি প্লাস নিজস্ব প্রস্তাবনা নিয়ে তারা জনগণের কাছে যাবেন। জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবেন তারা সেটা বাস্তবায়নেরও অধিকার পাবেন। তাহলে দেখেন, সংস্কারের প্রস্তাব বাস্তবায়নের জন্য নির্বাচনটা একেবারে অঙ্গাঙ্গিভাবে প্রয়োজন। আমরা বলেছিলাম যে এটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য কিংবা জাতীয় সনদ, এটা আমাদের সকলের জন্য অঙ্গীকার, বাস্তবায়নের বাধ্যতা। কিন্তু আমরা এও মনে করি, যদি এটা একটা অর্ডিন্যান্স আকারে জারি করা হয় যে আগামী সংসদ এটাকে বাস্তবায়ন করতে বাধ্য থাকবে, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, বরং সেইটা জনগণের আকাঙ্ক্ষাকেই পূরণ করবে। কাজেই সেই সব বিষয়টাও রাজনৈতিক দলগুলোকে বিবেচনায় রাখা দরকার। জুলাইয়ের একটা ঘোষণা দরকার, অর্থাৎ জুলাই অভ্যুত্থানটা কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে এবং এই অভ্যুত্থান থেকে আমাদের কি কি আকাঙ্ক্ষা, স্বপ্ন কিংবা নির্দেশনা আজকে সামনে হাজির হয়েছে। এই তো একটা ঘোষণা। ৭১ সালের মুক্তিযুদ্ধে একটা ঘোষণা ছিল, আজকে এই জুলাই আন্দোলনে একটা ঘোষণা, যদি এটা পোস্ট হচ্ছে, মানে ঘটনার পরে তৈরি হচ্ছে, ঘটনার পরে যেহেতু তৈরি হচ্ছে, তাহলে আপনাকে সকল আন্দোলনকারীদের নিয়ে এটা করতে হবে, সবার মতামত যুক্ত করতে হবে। সবার মতামত ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে। সরকার এখনো কেন জুলাই ঘোষণাপত্র ঠিক করতে পারলো না? 5 তারিখের আগে এসে হুড়োহুড়ি করা হচ্ছে এবং সবাইকে ড্রাফট ঠিক মতো দেওয়া হচ্ছে না। আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন না, এই কথা মনে রাখবেন। এটাই শেষ দিন নয়। এই অংশগ্রহণের জায়গাটা দরকার। তো জুলাই ঘোষণাপত্র যেহেতু এটা আন্দোলনের ভেতর থেকে একটি পক্ষ কিংবা একটি দল কিংবা একজন ব্যক্তি দিয়ে দেননি, ফলে আন্দোলনকারী সকলের সম্মতের ভিত্তিতে করতে হবে, তাহলে সবাইকে যুক্ত করতে হবে এবং সেই যুক্ত করার কাজগুলো আপনাদের দায়িত্ব। এই সব রাজনৈতিক কাজ করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল। কিন্তু আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি, 5ই আগস্ট 2024 যে সিদ্ধান্ত হয়েছিল সেনাভবনে কিংবা এমনকি বঙ্গভবনে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই ছাত্র গণ অভ্যুত্থানের ছাত্রদের অগ্রণী ভূমিকার একটা নেতৃত্বকারী শক্তি, তাদের প্রতিনিধিদের সাথে আলোচনার ভিত্তিতে পরবর্তী রাজনৈতিক করণীয় ঠিক হবে। কিন্তু তারাই এককভাবে সিদ্ধান্ত নেবেন সেরকমটাও এমন কথা ছিল না। রাজনৈতিক দলগুলো এককভাবে সিদ্ধান্ত নেবে সেরকম কোনো কথা ছিল না। সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিব, সেই কথাটা ছিল। সবাই মিলে সিদ্ধান্ত কতটা নেওয়া হয়েছে
এই সরকার গঠন কিভাবে হবে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে কি কি করতে হবে, এবং সেটা ওই মুহূর্তেই জরুরি। 6, 7, 8 প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ ছিল। যে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আপনি যা ওই 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার মধ্যে করতে পারেন, যা 90 ঘন্টার মধ্যে করতে পারেন, তা 1 মাস পরে, 1 বছর পরে করতে পারেন না। সুতরাং ওই মুহূর্তে সকল আন্দোলনকারী শক্তির মতামতের ভিত্তিতে করণীয় ঠিক করার জন্য যে প্রয়োজনীয় বসা, সেটা বসা হয়নি। এমনকি অন্তর্বর্তী সরকার গঠনের পরও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক পক্ষগুলো নিয়ে রাজনৈতিক গতিমুখ কোন দিকে হবে সেই বিষয়ে কথা বলেনি। 13ই আগস্ট তারা প্রথম ডেকেছেন 15ই আগস্টের পরিণতি কি হবে সেটা নিয়ে আলোচনা করার জন্য। আমরা বলেছি রাজনৈতিক কাউন্সিল করেন, জাতীয় রাজনৈতিক কাউন্সিল করেন, আপনারা সেটা করেননি। এই সব কিছু এই অভ্যুত্থানের অর্জনের এক একটা ফাঁক, এই ফাঁকগুলো আমাদেরকে ভবিষ্যতে ভোগাবে। আমরা এর পরও এত সত্ত্বেও বারবার বলেছি যে এইখানে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থার নির্মাণ আমাদের করতে হবে। একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করার মানে হচ্ছে, যেটা এখনো নির্মিত হয়নি, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, ফলে দ্বন্দ্ব সংঘাত থাকে, কিন্তু সেটা মীমাংসার পথটা ওই গণতান্ত্রিক ব্যবস্থাতেই সম্ভব হয়। কিন্তু যে ব্যবস্থা এখনো নির্মিত হয়নি, সেখানে যদি আমরা এখন দ্বন্দ্ব সংঘাত করি, তাহলে পতিত ফ্যাসিস্টরা এর সুবিধা নেবে এবং তার দেশি বিদেশি সমস্ত প্রভুরা এটার সুবিধা নেবে। কাজে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা দরকার। এই কথা গত 24 আগস্ট থেকে এখন পর্যন্ত প্রতি মুহূর্তে আমরা বলছি, এবং আমাদের বিচার, সংস্কার, নির্বাচন, এই 3-এর রোডম্যাপ নিয়ে কোন রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে এবং তাদের বিষয়ে সতর্ক থাকা দরকার। প্রত্যেকের মনে রাখা দরকার, ক্রেডিটবাজি চলছে। হ্যাঁ, ক্রেডিটবাজি বেশি দিন টেকে না, আবেগের উপরে দাঁড়িয়ে থাকা রাজনীতিও বেশি দিন টেকে না। প্রত্যেকের এটা মনে রাখা দরকার, বাংলাদেশটা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন, বিশেষভাবে 11 সালে যখন তিনি ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনী করলেন, তার পর থেকে এটা যে একটা ফ্যাসিস্ট সরকার হতে যাচ্ছে এটা পরিষ্কার হয়েছে। এবং তারপর থেকে যত লড়াই হয়েছে, এই লড়াই বাংলাদেশের মানুষকে বারুদের স্তূপে পরিণত করেছিল। কেবল ক্ষোভে বারুদের স্তূপ নয়, প্রতিটি স্লোগান আজকে যা দেওয়া হচ্ছে তা রাজনৈতিকভাবে তোলা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর দরকার, গণতান্ত্রিক সংবিধান দরকার, নতুন একটা সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার, জাতীয় সনদ দরকার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। প্রত্যেকটা প্রশ্ন বাংলাদেশের মানুষের এই রাজনৈতিক সংগ্রাম থেকে উঠেছে। আজকে সেইটা নিয়ে আমরা এগোচ্ছি। এই এগিয়ে যাওয়া মনে রাখা দরকার সকলের সম্মিলিত ফল। রাজনৈতিক দলের সংগ্রামের ভিত্তিতে বারুদের স্তূপ তৈরি হয়েছে, আর ছাত্ররা আত্মাহুতি দিয়ে সেখানে স্ফুলিঙ্গ হিসাবে দাবানল সৃষ্টি করেছে। এই পুরো পথ পরিক্রমায় কেউ যদি সকলকে বাদ দিয়ে মুষ্টিমেয় সংকীর্ণ কৃতিত্ব দাবি করেন, তাহলে তারা অভ্যুত্থানের সাথে যথেষ্ট ন্যায় বিচার করবেন না, তার পরিণতিও তাদের ভোগ করতে হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান
10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।